জানি না আমি ঠিক মতো বুঝাতে পারলে ইন্টারেস্ট থাকবে তোমাদের, আদারওয়াইজ তো সেটা পরে আবার বোঝাবো। দেখো যে হ্যামিং কোড, ঠিক আছে, এটা সম্পর্কে একটা ব্রিফ দিয়ে নিই। সবাই আস্তে আস্তে, হয়তো আরো দু একদিন ছেলে আসবে। আর লাস্টে আমি তোমাদের বন্ধুদেরকে, তোমরা যারা এখন আসি তাদেরকে একটু বলে দিও যে লাস্টে এসেও যদি কেউ অ্যাটেন্ডেন্স দেয় তাকেও 4টা দিতে হবে। আজকের জন্য 2টা, আগের 2টা ক্লাসে মিসিং একটা একটা করে, আদারওয়াইজ এটা একটা প্রবলেম হবে। In telecommunication, Hamming codes are a family of linear error correcting codes. Linear error correcting codes এটা আমরা সম্পর্কে কোনো এক সময় মাস্টার্সে জানবো। ডব্লিউ হ্যামিং, রিচার্ড ডব্লিউ হ্যামিং নামে একজন এই কোডটা ইনভেন্ট করে 1950s এ। এটা it was capable of automatically correcting 1-bit errors that was introduced by punch card readers, যেটা আমরা স্মার্ট কার্ডে দেখতে পারি। এটা ধরো আমাদের টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিনে ইউজ হবে। কোনো পাঞ্চ কার্ডে যখন আমরা ঢুকি সেখানে ডাটাগুলো যদি কোনো 1 বিটে ভুল হয়, সে অটোমেটিক্যালি কারেক্ট করার জন্য স্টিল দিস ইজ দ্য বেস্ট ওয়ে, মোস্ট এফিশিয়েন্ট, ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু কারেক্ট 1-bit এররস, যেখানে আসলে বিট হওয়া এরর হওয়ার কথাই না। পাঞ্চ কার্ড তো এটা পাশাপাশি একদম কোনো কনভিকশন চ্যানেল নাই, ট্রান্সমিটার রিসিভার লাগোয়া, তারপরেও বাই চান্স হঠাৎ ভুল হইতে পারে একটা ডাস্ট পার্টিকেলের কারণে, কিংবা ধরো হঠাৎ করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা একটু ফ্ল্যাকচুয়েট করলো সেই কারণে, তখন সেই এরর গুলাকে আমরা কিভাবে ডিল করব সেটার জন্য হ্যামিং কোড ইজ দ্য বেস্ট ওয়ে স্টিল এখনো। তো এখানে ম্যাথমেটিক্যাল একটা ফিচার্স ছিল হ্যামিং কোডের, আমরা সেগুলো একটু দেখে নিই। যে মিনিমাম, এই যে আমরা দেখেছিলাম প্রথমে যে মেসেজ বিট এবং ফলোড বাই প্রত্যেকটা মেসেজ বিট, এর আগের ক্লাসে আমরা লাস্টে বলেছিলাম, সেটা যদি মনে নাও থাকে, লিনিয়ার ব্লক কোডের এরর কারেক্টিং কোডস বা লিনিয়ার ব্লক কোডের একটা পার্টিকুলার ফরম্যাট বা জেনারেলাইজ ফরম্যাট হচ্ছে সেখানে মেসেজ বিটগুলোর সাথে এক্সট্রা কতগুলা বিট জুড়ে দেওয়া হয়, এগুলাকে রিডান্ডেন্সি বা রিডান্ডেন্ট বিট বলা হয়, বা এক্সট্রা বিট, চেক বিট, প্যারিটি বিট, বিভিন্ন নামে এগুলাকে চেনানো হয়। They don't even contain any information, real information, but they do a marvelous job of detecting error, and in sometimes in this type, যেমন হ্যামিং কোডের ক্ষেত্রে they can even correct 1-bit errors। তো এটা আমরা দেখতেছি, এটার বৈশিষ্ট্যটা হচ্ছে যে আর এর 2টা বিট যোগ করতে হবে, মিনিমাম 2টা বিট আমরা যোগ করতে পারি। তো 2টা বিট যোগ করলে যদি আমরা হয় কিংবা ততোধিক, যখন আমরা 2টা বিট যোগ করব তখন টোটাল মেসেজের লেংথ, এখানে m প্লাস r কে আমরা n ধরতেছি, n সমান সমান হচ্ছে মেসেজের বিট সংখ্যা প্লাস এক্সট্রা যে বিটটা যোগ করা হয়েছে সেটা, যদি সেটার মান কত হবে r এর সাথে রিলেটেড, 2 to the power r - 1, যদি r এর মান 2 হয় তাহলে 2 স্কয়ার 4 - 1 দ্যাট ইজ 3 হবে এটার কোড লেংথ। ইন দ্যাট কেস আসলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে টোটাল কোড লেংথের থেকে মেসেজের এক্সট্রা বিট গুলাকে বাদ দিলে বোঝা যাবে অরিজিনাল মেসেজ আসলে কতটুকু ছিল। মাত্র 1 বিটের একটা মেসেজকে এনকোড করতে গেলে আমাদের আসলে দেখা যাচ্ছে 2 বিটের একটা এক্সট্রা বিট দিতে হয়। কেন দিতে হচ্ছে? টু ডিটেক্ট এনি এরর, কোন এরর হলে সেটা সে যাতে ধরতে পারে, ইভেন ইট ক্যান কারেক্ট এরর। এরপরেরটা দেখি, যদি আর এর মান 3 হয় তাহলে এই সূত্র অনুযায়ী টোটাল কোড বিটের সংখ্যা হবে 2 to the power 3, দ্যাট ইজ 8 - 1 7 বিট। তার মানে সেখানে 4 বিটকে আমরা একসাথে ইনপুট করতে পারবো, এবং সেখানে 3 বিট এক্সট্রা যোগ হয়ে সেটা 7 বিটের একটা মেসেজে কনভার্ট হয়ে যায়। ঠিক সিমিলারলি যখন আর এর মান 4 হবে তখন 2 to the power 4, দ্যাট ইজ 16 - 1 15 বিটের একটা কোড ওয়ার্ড তৈরি হবে, যেখানে আসলে মেসেজ থাকে কতটুকু 15 - 4, 11 বিটের মেসেজ থাকে। এটা হচ্ছে একটা বেসিক প্রপার্টি হ্যামিং কোডের। আমরা এটার সামনে একটু যাই যে এটা কোথায় ইউজ হয়। স্টিল ইট ইজ ইন ইউজ ইন হার্ড ডিস্ক ড্রাইভ। একটা সেক্টর থেকে অন্য সেক্টরে যদি আমরা হার্ড ডিস্কে কপি করি সেখানে ভুল হওয়ার কথা না, কিন্তু তারপরেও যদি কোনো ভুল হয়ে যায় ইট ক্যান বি অটোমেটিক্যালি কারেক্টেড। দেন যদি সিডি থেকে হার্ড ডিস্কে রাইট করা হয়, সিডির উপরে একটা ডাস্ট পার্টিকেল ছিল, বা আমরা আশা করি যে যেই ছোট ছোট ব্লকে
কপি করা হচ্ছে, তার ভিতরে একটা বা দুইটা ডাস্ট পার্টিকেল প্রবলেম তৈরি করবে। এর চেয়ে বেশি যদি অনেক বেশি হয়, তখন কিন্তু সে বলবে সিডি ইজ নট রিডেবল, ডিটেক্টেবল। সে আসলে ওটা পড়তে পারতেছে, কিন্তু অনেকগুলা ডাটা তার ভুল হচ্ছে, এই জন্য সে তখন বলে আমি পড়তে পারতেছি না। ডিভিডি সেরকম, যদি একটা দুইটা ডাটা ভুল হয়, ইট ডাজন্ট বদার। একটা দুইটা ডাটা ভুল হইলেও আসলে কিন্তু জায়গাটা খুব ছোট, তো দেখা যাবে যে ধরো একসাথে 50 বাইট বা 100 বাইট করে নিচ্ছে, সেটা টোটাল সিডি বা ডিভিডি যে 4 জিবি বা 12 জিবি যে জায়গাগুলো আছে সেটার তুলনায় ফুল ইনসিগনিফিকেন্ট। কিন্তু সেখানে একটা করে বিট যদি ভুল হয়, সেটাকে সে ধরে ফেলতে পারে। এভাবে করে সে পুরো জায়গাটাকে ওয়ান বাই ওয়ান পুরো ডাটাটাকে কপি করে নিতে পারতেছে। তো এটা স্টিল ইজ ইউন মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু কারেক্ট এরর ডিউরিং হার্ড ডিস্ক টু হার্ড ডিস্ক কপিং, অথবা সিডি টু হার্ড ডিস্ক কপিং, সিডি টু ডিভিডি কপিং। এবং প্রেজেন্ট একটা রিসার্চে আমরা দেখতে পাচ্ছি 2019 সালে একটা জার্নাল, হিন্দাই জার্নাল, এটা স্কোপাস ইন্ডেক্স একটা জার্নাল, সেখানে আমরা দেখতে পাচ্ছি দে ওয়ার্ক উইথ হ্যামিং কোডস এরর ডিটেকশন এন্ড কারেকশন অন বোর্ড ন্যানো স্যাটেলাইটস। অন বোর্ড ন্যানো স্যাটেলাইটস এর যদি এরর কারেকশনের জন্য স্পেসে আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা কপি করার সময় এরর এমনি বা নয়েজের প্রভাব কমই থাকে, তো সেই জন্য ভুল হওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু কোনো যদি পার্টিকুলার স্পেস রেডিয়েশনের কারণে এরর অকার করে, তাহলে দে ক্যান স্টিল, ঠিক আছে, দে ক্যান স্টিল ডিটেক্ট দ্যাট এরর। স্টোর করার সময় তারা এনকোড করে রেখে দেয়, এবং যখন সেটাকে এনকোডেড ডাটাটাকে এনকোড করা স্টোরে থাকা অবস্থায় কোনো ভুল হলো কিনা, কোনো ভুল ডাটা চেঞ্জ হয়ে গেছে কিনা, স্টোর করার সময় ঠিকই করছিলাম, তারপরে রেডিয়েশনের কারণে এক বিট চেঞ্জ হয়ে গেছে কিনা, সেটা ডিকোড করার সময় বের হয়ে যায়। ঠিক আছে, তো এরা এখানে ম্যাট্রিক্সের কথা বলেছে, কারণ তারা হ্যামিং কোডের জন্য সিস্টেমেটিক হ্যামিং কোড ইউজ করতো। সেখানে একটা ম্যাট্রিক্স গুণন, সেটা খুব সিম্পল, মোর সিম্পল। আমরা যেটা এখানে শিখবো সেটা নন সিস্টেমেটিক হ্যামিং কোড, যেটা পরবর্তী স্লাইডে। এই স্লাইডটা কেন বললাম, দিস ইজ ফর এ মোটিভেশন, যে তোমাদেরকে বোঝানোর জন্য যে আসলে 1950 সালে অনেকে দেখে হাল ছেড়ে দিচ্ছে, স্যার এত আগের, আর আগের কি কোড ছিল না নাকি পড়ানোর জন্য। তো বইতে স্প্রিঞ্জারে 2014 সালের বইতেও কেন এই কোডটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমি বোঝানোর জন্য বললাম যে দিস ইজ অলসো ইন ইউজ এলিগেন্টলি, খুব জনপ্রিয় এটা, সেই জন্যই আমরা পড়তেছি, আমাদেরও কাজে লাগবে, যারা রিসার্চ করতে যাবে এই ফিল্ডে তাদেরও কাজে লাগবে সেই জন্য। তো আমাদের মন যেটাতে আগ্রহ পায় না সেটা পড়ে না। এ মাইন্ড ক্যান নট বি টট, ইট অনলি লার্নস। তাকে কিছু শেখানো যায় না যদি না সে শিখে। এই জন্য আমরা মাঝে মধ্যে দু একটা কথা বলি, যাতে তোমরা বুঝো যে এটা আমারও দরকার আছে, তো আমিও শিখে নিই। আচ্ছা, একটা তো পরীক্ষার বিষয় আছে, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের বিষয়, রিয়েলিস্টিক অ্যাপ্লিকেশন। তো নন সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচ আমরা দেখবো। সিস্টেমেটিক অ্যাপ্রোচটা তোমরা ভবিষ্যতে কোনো একটা ক্লাসে হয়তো শিখবে, দ্যাট ইজ ফার মোর ইজিয়ার, শুধু দুইটা ম্যাট্রিক্স গুণ করে দিলেই হয়ে যায়, সেটা আমরা পরে কোনো একটা সময় শিখে নেব। তো হ্যামিং কোডের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেয়েছিলাম কিছু আগে, যে আর এর মান যদি 4 হয়, আমরা দেখতে পাবো যে এন এর মান কত হবে, সেটা আমরা বের করে ফেলতে পারি 2⁴ মাইনাস 1, দ্যাট ইজ 15। সেখানে মেসেজ থাকে, মেসেজের সংখ্যা হয় n মাইনাস r, দ্যাট ইজ 11 বিটস। এটা একটা প্যাটার্ন আমরা গত স্লাইডে শিখে এসেছি। এখানে আমরা দেখবো ইন জেনারেল যে এন আর 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 এম, এদের একটা রিলেশন দেখবো, যে এরা আসলে কিভাবে তাদের পজিশন গুলা কোথায় হবে। দে উইল নট টেক পজিশনস লাইক দিস। প্রথমে সব আর বিট গুলা বসে গেল, যতগুলা খালি জায়গা আছে সেখানে আর বিট গুলা বসে দিলাম, তারপরে মেসেজ বিট গুলোকে বসালাম। এইভাবে বসবে না, যদি এভাবে বসতো সেটাকে আমরা বলতাম সিস্টেমেটিক অ্যাপ্রোচ। সিস্টেমেটিক অ্যাপ্রোচ, সেটা হচ্ছে বেটার হলো নন সিস্টেমেটিক অ্যাপ্রোচ। আমরা পরে একটা সময় যখন দেখবো যে চ্যানেলের কোনো ভুলের কারণে যদি ইন্টারসিম্বল এরর হয়, এখানে প্যারিটি বিট গুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, সবগুলা প্যারিটি বিট ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে আমাদের ডাটা উদ্ধার করা টাফ হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে সিস্টেমেটিকের চেয়ে নন সিস্টেমেটিকটাকে বেশি প্রেফার করে থাকি।
তো এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কথা। এখন আসো আমরা দেখি যে হ্যামিং কোড কেস, নন সিস্টেমেটিক হ্যামিং কোডের যে এন বিটের কোড আমরা বানাচ্ছি, সেখানে এন বিটের কোডের প্রত্যেকটা বিট কি আমরা কিভাবে নাম্বারিং করব। এলএসবি শুড বি 1, ইট ইজ নেভার বি 0, এটাকে 0 দিয়ে নাম্বার করা হবে না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। স্টার্টিং উইথ 1 ফ্রম এলএসবি এবং দ্য এমএসবি শুড বি nth বিট। এটা এক নাম্বার। এরপরে আমরা চেক বিটস, যেগুলোকে প্যারিটি বিটস বলা হচ্ছে, সেগুলা কোথায় পজিশন বসবে সেটাকে আইডেন্টিফাই করে নেব। সেগুলা কোন জায়গায়, এখানে দেখো 2 এর পাওয়ারের ইন্টিজার পাওয়ারের যে সমস্ত লোকেশন গুলো আছে, 2 টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1, 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ 2, 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 4, 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 8, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16। এখানে কোথাও সাপোজ আমরা এটা ধরে নিলাম যে 2 টু দি পাওয়ার 4 কে এর মান। এই দিস একটুগুলা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই লোকেশন গুলা এ বিট ডার্কার, একটু ডার্কার, এগুলোকে আলাদা করা হয়েছে কেন, দে আর রিজার্ভ ফর চেক বিটস, প্যারিটি বিটস। কি জিনিস সেটা পরে দেখবো, কিন্তু দে আর স্পেশালি রিজার্ভ ফর রিডান্ডেন্ট বিটস, বা আর সংখ্যক যে বিটের কথা আমরা বলেছিলাম সেই আর বিট গুলার জন্য। আচ্ছা, আর সংখ্যক বিট গুলাকে চেনা হয়ে গেলে এন এর মানটা কত হয় আমরা খুব সহজে এইভাবে বের করতে পারি, n = 2r-1, এটা হ্যামিং কোডের প্রপার্টি। এবং m এর সংখ্যা কত হয় সেটাও আমরা বের করতে পারি, n-r। তাহলে বাকি যেই বিটগুলা মেসেজগুলা বসবে সেগুলা কোথায় হবে, মেসেজের এলএসবিটা প্রথমে বসবে প্রথম এই কোডের খালি জায়গাটা, দ্যাট ইজ 3 নাম্বার। দ্য নেক্সট হায়ার bit will be in the location 5. It cannot be placed in position 4 because that position 4 is reserved for parity bit. Parity bit সেটাকে আমরা চিনবো, বা চেক বিটস, ইনফ্যাক্ট এখানে চেক বিট বলা হয়েছে আমার। আচ্ছা, এরপরে next higher bit is in place 6, the next higher message bit will be in 7, the next higher message bit will be in not in 8 but in 9 because 8 is reserved for a check bit. This is how firstly আমাদেরকে একটা কোডের মেসেজ বিটের লোকেশন এবং প্যারিটি বিটের লোকেশন গুলোকে ডিস্টিংগুইশ করতে হবে, ডিফারেন্সিয়েট করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট সিগনিফিকেন্স আছে প্রত্যেকটা মেসেজ বিটের পজিশনের। সেটা কেমন দেখো, প্রত্যেকটা মেসেজ বিট, যেমন এখানে যদি 11 নাম্বার বিটটা, সেটা যে মেসেজ ক্যারি করে 11 নাম্বার বিট সাপোজ এখানে কোথাও হবে, সেই বিটটা আসলে কোন কোন প্যারিটি বিট গুলোকে এফেক্ট করে সেটা কিভাবে বোঝা যাবে। এই 11 কে যখন আমি বাইনারিতে কনভার্ট করি, তোমরা অনেকেই পারবা, এটা দেখতে এরকম হবে 1011, তাই না। এই যে 1টা থাকবে 2 টু দি পাওয়ার 0 লোকেশনের, 2 টু দি পাওয়ার 1 লোকেশনেরটা থাকবে, 2 টু দি পাওয়ার 2 লোকেশনের 4টা থাকবে না, 2 টু দি পাওয়ার 3 লোকেশনের 8টা থাকবে। সো ইট উইল বি সামথিং লাইক দিস। আচ্ছা, তো এই পজিশন গুলোকে আমরা দেখতে পাবো যে কে বিটটা আসলে, বা কে যখন 11, এই 11 নাম্বার বিটের ডাটাটা P0 কে, এটাকে যদি আমরা P0 নাম দিই, পরে স্লাইডে P0 বলা হয় এটাকে, এই জিরোর সঙ্গে সম্পর্ক এটাকে P1 বলা হয়, এটাকে P2 বলা হয়, এইভাবে it goes on. So it affects P0, P1 and not P2 but P3. চেক বিট গুলাকে এগুলাকে সে প্রভাবিত করে। এই হচ্ছে মোটামুটি একটা প্রাইমারি আইডিয়া, যেগুলো আমরা পরবর্তী স্লাইডে আরেকটু ডিটেলসে জানবো। তো এখানে এই স্লাইডে আমরা দেখেছি যে আগের স্লাইডের একটা এক্সটেনশন, তো নতুন কলাম এনেছি। এতগুলো হ্যামিং কোড হইতে পারে আর এর সংখ্যা চেঞ্জ হইলে, সেই জন্য আমরা হ্যামিং কোড গুলাকে আর এর বিটের মাধ্যমে না বলে অন্যভাবেও চিনতে পারি। সেটা কি, যেমন আর বিট যখন 2টা, চেক বিট যখন 2টা, তখন এখানে টোটাল কোড বিটের সংখ্যা 3, আর সে এক বিটকে এনকোড করে। ফলে এটাকে এভাবে বলা যেতে পারে, এক বিট মেসেজ উইল বি এনকোডেড ইন 3 বিটস। আবার আসলে পরেরটায় যখন 3 বিটের একটা প্যারিটি বিট আমরা ইউজ করি বা চেক বিট ইউজ করি, তখন আমাদের টোটাল কোডের লেংথ হয়ে যায় 2 টু দি পাওয়ার 3 - 1 দ্যাট ইজ 7, এবং সেখানে বাকি 4টা লোকেশনে আমরা মেসেজ বসাইতে পারি। তো এই হ্যামিং কোডটাকে আমরা 3
চেক বিট হ্যামিং কোড না বলে পপুলারলি ইট ইজ নোন অ্যাজ 7/4 হ্যামিং কোড, and it goes on. Next one is 1511 হ্যামিং কোড, the next one is 3126 হ্যামিং কোড। এই পর্যায়ে তোমাদের কাছে একটা ছোট কোশ্চেন, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক বিটকে আমরা 3 বিট দিয়ে এনকোড করব ফার্স্টে, এটাতে এই পদ্ধতিতে এক বিটকে আমরা এক বিট ইনপুট দিব, আউটপুটে 3 ইনপুট পাবো হ্যামিং কোড এনকোডারে। এটার যে বৈশিষ্ট্য, এই হ্যামিং কোডটা এখানে যদি কেউ 4 বিট ইনপুট দেয়, আউটপুটে সে পায় 7 বিটের একটা কোড। আচ্ছা, যদি আমাদের 2 বিট আসছে, 3 বিট আসছে, তখন আমরা কি করব? কেউ বলবে? স্যার প্রশ্নটা একটু আরেকবার করেন স্যার, বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সেটার জন্য হ্যাঁ, কতটুকু বুঝতে পারছো সেটা বোঝার জন্য, এই যে 3-1 যে হ্যামিং কোডটার কথা বললাম, এটার বৈশিষ্ট্যটা কি? এটার ইনপুটে একটা 1 বিট মেসেজ যদি দেওয়া হয়, আউটপুটে 3 বিটের একটা মেসেজ পাওয়া যায়, 2 বিট প্যারিটি সে যোগ করে দেয়। আচ্ছা, যখন 7/4 একটা হ্যামিং কোডের কথা বলা হয়, তখন সে ইনপুটে 4 বিটের একটা মেসেজ নেয়, আউটপুটে সে 7 বিটের একটা কোড দেয়। ঠিক সিমিলারলি 1511 যখন আসে, তখন আমরা ইনপুটে 11 বিটের একটা মেসেজ দেই, আউটপুটে পাই একটা কোড 15 বিট লং। এখন আমার কোশ্চেনটা হলো, এখানে আমি বলে দিয়েছি এক বিট আসলে 3 বিটের একটা আউটপুট পাই, 4 বিট আসলে 7 বিটের আউটপুট পাই। কিন্তু আমার যদি মেসেজ বিটটার সাইজই এরকম হয় যে 2 বিটের মেসেজ, এম এর মান 2 কিংবা এম এর মান 3, সেক্ষেত্রে আমরা কোন টেকনিকটা ইউজ করব, নাকি এটাই ভ্যালিড হবে না, হ্যামিং কোড ইউজ করা যাবে না? এটা এখন একটা কোশ্চেন হতে পারে। স্যার ভ্যালিড হবে না। হবে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আপাতত দৃষ্টি মনে হয় 43 চেষ্টা করছো, দ্যাটস অল, থ্যাংক ইউ। বাট আসলে হবে, হ্যাঁ। কেমন করে হবে? তখন আমরা যেটা করে দিব, 2 বিটের যে এম মেসেজটা থাকবে সেটার সঙ্গে দুইটা জিরো অ্যাড করে নেব অ্যাপেন্ড, ঠিক আছে? তাহলে সেটা 4 বিটের হয়ে যাবে। তার মানে আমরা নেক্সট হায়ার বিটে নিয়ে যাব, একটু বুদ্ধি করে আমরা। আসলে হয় না 2 বিটের, কিন্তু আমরা সেটাকে যে করতে পারবো না তা না, আমরা করবো কি, সেটাকে 4 বিট বানিয়ে নেব 0 0 দিয়ে। 3 বিটের একটা মেসেজ থাকলে 3 বিটের মেসেজটার সামনে আমরা একটা 0 যোগ করে সেটাকে 4 বিটের মেসেজ বানিয়ে নেব, ফলে এটাকে আমরা 7/4 দিয়ে এনকোড করতে পারি। জিনিসটা কি ক্লিয়ার হলো? একদম পুরোপুরি যে এনকোড করা যাবে না এরকম না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসো আমরা একটা এক্সাম্পল হিসাবে 1511 এই হ্যামিং কোডটাকে নিচ্ছি। 1511 হ্যামিং কোডটাতে আমরা বুঝতে পারছি যে 15টা হবে কি কোড বিটের সংখ্যা। আমরা ইচ্ছে করলে খুব সহজেই এই 15টা লোকেশন লিখে নিতে পারি, 1 থেকে 15 পর্যন্ত নাম্বারিং করতে পারি। আচ্ছা, এরপরে 11 বিট মেসেজ হবে, মেসেজের জন্য কোন কোন জায়গাটা হবে সেটাও আমরা কিন্তু বের করে ফেলতে পারি। আমরা জানি যে এই যে 1 নাম্বার এইগুলাই সবসময় হবে 2 to the power 0 লোকেশন, দ্যাট ইজ 1 নাম্বার লোকেশন, দিস ইজ দ্য ফার্স্ট প্লেস ফর P0, and the next one 2, which is 2 to the power 1, P1 এর লোকেশন, these place will be reserved for parity bits। এবং তার মানে প্রথমে আমরা এই 11 বিটের 1 নাম্বার বিটটা এখানে বসাতে পারবো। আচ্ছা, 2 নাম্বার বিটটা এখানে বসাতে পারবো না 4 এর এখানে, কারণ কি, দিস ইজ আনাদার প্যারিটি বিট লোকেশন। কিভাবে বুঝলাম? 2 to the power 4, 2 মানে হচ্ছে 4। আচ্ছা, ঠিকভাবে প্যারিটি বিটের লোকেশনগুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করে দেবো। 2 নাম্বার মেসেজ বিটটা এখানে বসবে, 3 নাম্বার মেসেজ বিটটা এখানে বসবে, 1 নাম্বার হচ্ছে মেসেজের এলএসবি, আচ্ছা 4 নাম্বারটা এখানে, 5 নাম্বারটা এখানে, 6 নাম্বারটা এখানে। দিস ইজ হাউ ইট উইল গো। 7 8 9 এবং 10, ফাইনালি 11 নাম্বার মেসেজ বিটটা এভাবে বসবে। দিস ইজ হাউ দে অকুপাই দেয়ার প্লেসেস। তো এটা খুব সিম্পল একটা জিনিস আমরা বুঝে নিলাম। পরবর্তীতে একটা মেসেজ নিচ্ছি, তোমরা এখানে খেয়াল করে দেখতে পারো, এই মেসেজটা অরিজিনালি ছিল 8 বিটের, কিন্তু আমাকে করতে হবে 8 বিটেরটা আমি অবশ্যই 3-1 দিয়ে এনকোড করতে পারি না, এখানে ম্যাক্সিমাম 1 বিটের এনকোড করা যায়। এরপরে হায়ার যেটা ছিল সেটা হচ্ছে 7/4,
74। এখানে ম্যাক্সিমাম এনকোড করা যায় 4 বিট পর্যন্ত। যেহেতু এখানে আমরা 8 বিটের একটা মেসেজ এসেছে, আমাদের অবশ্যই 1511 কে দিয়ে এটাকে এনকোড করতে হবে। এটার চেয়ে হায়ার হচ্ছে এটা, নেক্সট হায়ার, নেক্সট হায়ার। তাহলে 1511 যদি হয়, তো এই 8 বিটকে আমরা আগের মতো বুদ্ধি করে 3টা জিরো যোগ করে এটাকে 11 বিট করে নিয়েছি। তো এই হচ্ছে আমার ডাটাটা। তো হ্যামিং এনকোডারে তাহলে কিভাবে আমরা এনকোড করে থাকি সেটা এখানে বলা হয়েছে, মাত্র 2টা স্টেপ, জাস্ট সিম্পল 2টা স্টেপ। ফার্স্টে কি, স্টেপ 1, প্লেস ডাটা বিটস প্রপারলি। এই যে এখানে যে ডাটা বিট গুলো আছে সেগুলোকে আমরা বসাবো। তো ডাটা বিটস প্রপারলি বের করতে গেলে আসলে 2টা যে জিনিস এটার ভিতরে চলে আসে। এক হচ্ছে আইডেন্টিফাই চেক বিটস, হ্যাঁ, আইডেন্টিফাই চেক বিটস। প্রথমে আমরা চেক বিটস কোথায় বসবে সেগুলো আমরা দেখে নিব, সেই সমস্ত জায়গাগুলোতে এদেরকে বসাবো না, দ্যাটস অল। তো এখানে আইডেন্টিফাই করে আগেই দেওয়া আছে P0 লোকেশন ইট শুড বি, এটা সব সময় এরকম। ঠিক আছে, এর চেয়ে বড় যদি হতো তাহলে 16 একটা পেতাম, তার চেয়ে বড় যদি হয় 32 তে একটা পেতাম। তো দিস পজিশনস আর রিজার্ভ ফর চেক বিটস। সো এই প্লেস ডাটা বিটস প্রপারলি ভিতরে আসলে লুকানো আছে। You have to identify the check bits position first, then you have to place them properly. Then place the data bits first LSB in the first available LSB location, এখানে যেটা সেটা হচ্ছে 3, এই 1টা চলে আসছে এখানে, পরে নেক্সট এই 0টা আসছে এখানে। এটাকে একটু ক্লিয়ার করার জন্য আমি যদি বলি যে যদি এটা 1 হতো তাহলে এটাও 1 হতো, এখানে নাই 1 সেজন্য। আচ্ছা, তারপরে এই 0টা এসছে এখানে, এই 1টা এসছে কোথায়, নেক্সট অ্যাভেলেবেল ডাটা পজিশনে, তারপরে এই 1টা এখানে, এখানে আমরা যেভাবে খুব সহজে এটা বোঝা যায়, নেক্সট অ্যাভেলেবেল জায়গা, নেক্সট অ্যাভেলেবেল জায়গা, নেক্সট অ্যাভেলেবেল জায়গা, এভাবে করে ডাটা প্লেসমেন্ট করা। দিস ইজ দ্য ফার্স্ট থিং, ফার্স্ট স্টেপ। দেন উই হ্যাভ টু জেনারেট, এই ভ্যালুগুলোকে আমাদেরকে বের করে নিতে হবে ফ্রম দা মেসেজ বিটস। এই যে মেসেজ বিটগুলো আমরা ভরে নিয়েছি, 15 বিটের 11টা বিট দখল করে দিয়েছি, এই 11টা বিট থেকে P0 P1 P2 P3 জেনারেট করে নিতে হবে। সেগুলো কিভাবে জেনারেট করব সেটা এখানে দেওয়া আছে। তো এটা আপাতত দেখে হয়তো এতক্ষণ খুশি ছিল, আইটেমসে স্যার এত বড় বড় যোগগুলো কিভাবে মনে রাখবো, এটা মুখস্থ করতে হবে? আমি বলছি, না, মুখস্থ করতে হবে না, যখন আমরা একটু সামনে যাব তখন দেখবো যে এটা খুব সহজেই মনে রাখা যায়। কিভাবে মনে রাখা যায় সেটা এরকম যে P0 গুলো আসলে ওই ইন্ডেক্স গুলা, এই যে দিস আর দ্য ইন্ডেক্স ভ্যালু 1 2 3 4 5 6 7 8 9 10, এই ইন্ডেক্সের যেই, যখন এগুলোকে ইন্ডেক্স গুলোকে বাইনারিতে কনভার্ট করা হবে, তো বাইনারিতে যখন লিস্ট সিগনিফিকেন্ট বিটস গুলা থাকবে সেগুলা যেগুলা 1 সেগুলোকে ট্র্যাক করে P0। কথাটা বোঝা যাচ্ছে না, সেজন্য আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এটা আমরা এখন আপাতত স্কিপ করে যাচ্ছি, কারণ এটা আমরা এইভাবে মুখস্থ করব না, আমরা অন্য কোনো ওয়েতে করব, সেই জন্য। তো ওই অন্য ওয়েটা বোঝার জন্য P0 P1 P2 সম্পর্কে আরেকটু জানতে হবে, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখি। এটা বইয়ের ভাষায়, চেক বিট 1 বা P0 will track, it will track all the index position that will include 1 in the least significant position। এটার মানেটা কি আরেকটু ক্লিয়ার করি, পরবর্তী স্লাইডে আমি এটা এক্সট্রা স্লাইড যোগ করেছি তোমাদের বোঝার জন্য, এখন হয়তো ক্লিয়ার হবে। দেখো, these are the index C1 থেকে C15। 1 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি 0 0 0 1, 2 কে যদি কনভার্ট করি 0 0 1 0, এভাবে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সকে যদি বাইনারিতে কনভার্ট করি, ইন্ডেক্স গুলার লিস্ট সিগনিফিকেন্ট বিটে 1 আসে কোন কোন ইন্ডেক্সের, সেগুলোকে ট্র্যাক করে P0 will track। সো P0 জেনারেট করতে গেলে এই সমস্তগুলা লাগবে। কোনগুলা লাগবে? C1 লাগবে, C2 বাদ দিব, C3 লাগবে, C4 বাদ দিব, C5 একটা নিব, একটা বাদ দিব, C6 থাকবে, বাদ দিব, C7 নেব, 8 বাদ দিব, 9 নিব, 10 বাদ দিব, 11 নিব,
12 বাদ দিব 13 নিব, 14 বাদ দিব 15 নিব, একটা বাদে একটা। লুক এট P1, সেটা কি? P1টা হচ্ছে দুইটা 1 দুইটা বাদ, দুইটা 1 দুইটা বাদ, এটা হচ্ছে সেকেন্ড লিস্ট সিগনিফিকেন্ট পজিশন। সেখানে 1 গুলাকে P1 ট্র্যাক করতেছে, দুইটা বাদ দুইটা 1। এরপরে P2 এর কথা দেখো, চারটা 1 চারটা 0, চারটা 1, দেন এগোইং দেয়ার উইল বি চারটা 0 যদি আরো বড় দিতে চাই। P3 তে দেখো আটটা 0, মানে আটটা বাদ আটটা 1। এই জিনিসটাকে আমরা কিভাবে তুলে আনবো সেটা একটু দেখি। The P0 should be calculated in a way like this: C1, C3, 5, 7, 9, 11, 13 and 15, এগুলা সবগুলাকে আমরা আইডেন্টিফাই করেছি বিকজ all of them has 1 in the least significant digit। এদের সবার লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটে 1 আছে যখন বাইনারিতে ইন্ডেক্স গুলোকে কনভার্ট করা হয়। কিন্তু একটা মজার বিষয় হলো P0 নিজস্ব জায়গায় হচ্ছে C1 এবং সেখানে কোনো ডাটা থাকে না। ফলে আসলে আমরা P0 কে ক্যালকুলেট করার জন্য P0 নিব না, বা যেখানে ডাটা নাই সেগুলো আমরা ইউজ করব না। ফলে আমাদের ক্যালকুলেশনটা শুরু হবে কোথা থেকে? C3, 5, 7, 9, 11, 13 and 15। এবার আসো সিমিলার ওয়েতে P1 যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে আমার কি লাগবে সেটা আমরা আসলে P1 দিয়ে আমরা বুঝবো। এখানে আসলে লাগা উচিত ছিল কি C2, C3, তারপরে দুইটা বাদ C4, 5 বাদ, C6, C7, 8, 9 বাদ, সেভাবে। তো আমরা দেখো C2, C3 এর ভিতরে শুধু C3টাকে নিয়েছি, প্রথমটা কিন্তু এখানকার মতোই, C2 তে কোনো ডাটা নাই, এখানে রেড করে রাখা হয়েছে এই জন্য। ইনফ্যাক্ট দিস ইজ দ্য প্লেস ফর P1, so it should not be included in the calculation. So C2, C3 নিলাম, C4 বা C2 টা আসলে কোনো কিছু নাই বলে এটা বাদ যাচ্ছে, কোনো ডাটা নাই। 4, 5 বাদ দিলাম, 6, 7, 8, 9 বাদ দিলাম, 10, 11, 12, 13 বাদ দিলাম, 14, 15 and it goes on, যদি আরো কোনো বেশি কোডের সংখ্যা থাকতো। এবার P2 এর দিকে তাকাই। P2 টা আসলে শুরু হবে কোথায় তোমরা খেয়াল করে দেখো, এই যে P2 নিজস্ব যে লোকেশনটা আছে সেখান থেকে শুরু হবে, সেটা হচ্ছে C4 থেকে চারটা 1, কিন্তু C4 এ কোনো ডাটা নাই, সেজন্য C5 থেকে চারটা, মানে C4 থেকে চারটা, তো C4টা বাদ যাচ্ছে, 5, 6, 7, তারপর চারটা বাদ 8, 9, 10, 11 বাদ, পরে চারটা 12, 13, 14, 15 এইগুলাকে নেওয়া হয়েছে, সে এই 1 গুলাকে ট্র্যাক করতেছে। P3 তে এই যে P3 তে আসলে P3 এর নিজস্ব জায়গা C8 থেকে শুরু করে পরবর্তী 8টা, কিন্তু C8 itself does not contain any message, it is the place for P3 itself। so আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই প্লাসটাকে আমরা আসলে এই প্লাসটাকে এক্সরে কনভার্ট করে নিচ্ছি, সমানে কনভার্ট করে নিলেই হয়ে যায়। এটা না করে C2 টাকে এটাকে সমানে কনভার্ট করে নিলে এটা হয়ে যাচ্ছে ইকুয়েশনটা। খুব সহজে আমরা মনে রাখতে পারি। দিস ইজ আসলে নট পার্ট অফ এই ক্যালকুলেশন, কিন্তু এখান থেকে ক্যালকুলেশনটা শুরু। P2 বা P3 এই লোকেশনগুলো দেখে আমরা বুঝবো কোথা থেকে আমরা 1 এর কাউন্টিং শুরু করব। কখনো একটা 1, কখনো দুইটা 1, কখনো চারটা 1, কখনো 8টা 1 কাউন্ট করতে হবে, তারপরে চারটা বাদ দিতে হবে। এই পদ্ধতিটা বোঝার জন্য P0, P1, P2, P3 এর এই লোকেশনগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা এখনো যাদের ক্লিয়ার হয় নাই, আমরা একটা এক্সাম্পল যেটা করতেছিলাম সেটার মাধ্যমে শুরু করি। তো তোমরা এখানে খেয়াল করে দেখো, আমরা এখন সবগুলো ভ্যালু বসাবো। যখন P0 কে বের করতে চাই, হাউ টু ক্যালকুলেট P0, আমরা P0 নিব এখান থেকে, যেখান থেকে প্যারিটি বিটটা, যে প্যারিটি বিটটা সেটা থেকে শুরু করি, ঠিক আছে? P0 নিব, একটা বাদ দিব, পরেরটা 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 নিব। সো উই ক্যান সি দ্যাট কোন কোন জিনিসগুলো আমাদের এখানে থাকবে। তোমরা দেখো যে ইনফ্যাক্ট P0 তে এটা P এর নিজস্ব জায়গা, এখানে কোনো ডাটা নাই, সো ইট উইল স্টার্ট ফ্রম C3, then C4 is skipped, C5,
সিক্স ইজ স্কিপ 7 9 11 13 15 এই পজিশন গুলাতে যে ওয়ান গুলা আছে সেগুলাকে আমরা বসিয়ে নিলেই এক্সর করলেই ওয়ান পেয়ে যাব। তো এক্সর করার জন্য আমরা এইভাবে করতে পারতাম দুইটা দুইটা করে, ওয়ান আর জিরো এক্সর করলে ওয়ান আসে, এই ওয়ানের সাথে এই ওয়ান ওয়ান এক্সর করলে জিরো আসে, এই জিরোর সাথে এই ওয়ান ওয়ান এক্সর ওয়ান জিরো এক্সর করলে ওয়ান আসছে, ওয়ানের সাথে এই জিরো এক্সর করলে ওয়ান আসে, এই ওয়ানের সাথে জিরো এক্সর করলে ওয়ান আসে, এই জিরো ওয়ানের সাথে জিরো এক্সর করলে ওয়ান আসে। এইভাবে বের করতে পারি, বাট এটা বুঝতে পারছি এটা একটা বোকার মতো কাজ হবে। আমরা যেটা করতে পারি যে এক্সর করলে যে একের সংখ্যা গুনবো, একের সংখ্যা যদি অড থাকে এক্সর হবে ওয়ান, আর একের সংখ্যা যদি ইভেন হয় এক্সর হবে জিরো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখানে যে কয়টাই থাকুক, যতগুলাই এক্সর হোক না কেন, একের সংখ্যা যেহেতু এখানে অড আছে, the result will be 1. এবার আসলে P1 ক্যালকুলেট করতে চাই আমরা। P1 ক্যালকুলেট করতে চাইলে টেকনিক কি? P1 থেকে শুরু, দুইটা নিব দুইটা বাদ দিব, দুইটা নিব দুইটা বাদ দিব, দুইটা নিব দুইটা বাদ দিব, দুইটা নিব। তো এই পজিশন গুলা থেকে আমরা দেখব যে P1 এর পজিশন ফার্স্টে আছে, এখানে কোনো ভ্যালু নিব না, এই ভ্যালুটা নিব, এখানে একটা ওয়ান আছে, এখানে আরেকটা ওয়ান আছে, এখানে আরেকটা ওয়ান আছে, তার মানে টোটাল নাম্বার অফ ওয়ান কতগুলো হলো ওই সিলেক্টেড জায়গাগুলোতে অড নাম্বার। সো দ্য রেজাল্ট উইল বি এ 1। P2 এর কাছে আসো, যখন P2 তে আসবো তখন আমরা কিভাবে কাজ করব বলো? এখান থেকে চারটা ওয়ান, ওকে, চারটা স্কিপ, তারপরে এই যে 8 9 এগুলা স্কিপ করতেছি, 8 9 10 11 স্কিপড, দ্য নেক্সট 4, এইগুলো এইভাবে করে করে আমরা যাব। তো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কয়টা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে আর এখানে একটা ওয়ান, দুইটা ওয়ান which is even, so this is, আর আগে ছিল এইভাবে ওয়ান। এবার যদি আমরা বলি যে P3 টা কিভাবে ক্যালকুলেট করব, এখান থেকে টানা 8টা ওয়ান, তারপর টানা 8টা জিরো, এই টানা 8টা ওয়ানকে আমরা দেখতে পাচ্ছি P3 এর লোকেশনে কোনো ডাটা নেই, সেজন্য আমরা শুরু করব C9 10 11 12 13 and 14 এভাবে করে 15 পর্যন্ত। এখানে কয়টা ওয়ান আছে? একটা দুইটা তিনটা, সো ইট উইল বি হোয়াট? A1। এইভাবে আমরা খুব সহজে একবার দেখেই এক নজরেই এটা ক্যালকুলেট করে ফেলতে পারি। সো আমাদের মনে হয় যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরের স্লাইডগুলোতে আমরা সেগুলো এলাবোরেটলি দেখিয়েছি। P0 উইল বি 1, তারপর আমরা এখানে P1 লোকেশনের ক্যালকুলেশনটা দেখিয়েছি, P2 এর লোকেশনের ক্যালকুলেশনটা দেখানো হয়েছে, এবং P3 লোকেশন, এগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। দিস ইজ দ্য ট্রান্সমিটিং সাইড অপারেশন। আচ্ছা, এখানে একটু থামাই, সরি, সেটা হলো রিসিভিং সাইডে যে কি হয়। রিসিভিং সাইডে যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে দেখো, যে রিসিভিং সাইডে যখন আমরা একটা ট্রান্সমিটেড ডাটাটাকে পাঠাবো, দিস ইজ দ্য ট্রান্সমিটেড ডাটা। রিসিভিং সাইডেও দুইটা কাজ হয়। ট্রান্সমিটিং সাইডে দুইটা কাজ কি ছিল? স্টেপ 1, প্লেস দ্য মেসেজ বিট ইন প্রপার পজিশন, আর স্টেপ 2, জেনারেট দ্য প্যারিটি বিটস। এখানে কি হবে? স্টেপ 1, এখানে কিন্তু মেসেজগুলোকে প্রপার পজিশনে বের করতে হবে না, সে স্টেপ 1 এ সে এই যে মেসেজটা রিসিভ করেছে সি, সে সেখান থেকে রিসিভ মেসেজ বিটগুলোকে, মেসেজ বিটগুলো না বরং চেক বিটগুলোকে আইডেন্টিফাই করে নিবে। সে দেখো এই যে চেক বিটগুলোকে সে চেনে, এই জন্য এগুলোকে বোল্ড করে দিয়েছে, তাদের গুরুত্ব তার কাছে খুব বেশি, সে এগুলোকে আলাদা ইম্পর্টেন্স দিয়েছে রিসিভারে। সো মোট কথা, রিসিভার উইল ফাইন্ড আউট অল দ্য চেক বিটস, এবং তাদেরকে সে এক জায়গায় সুন্দর করে স্টোর করে রাখবে, এদেরকে বলবে রিসিভড চেক বিটস। আচ্ছা, এরপরে সে যে কাজটা করবে সেটা হলো স্টেপ 2, জেনারেটিং সাইডে যেটা ছিল, ট্রান্সমিটিং সাইডে স্টেপ 2টা কি ছিল? সে আবার এই মেসেজ বিটের ডাটা গুড, এই কোড বিটের মেসেজ বিটগুলো থেকে সে প্যারিটি বিটটাকে আবার জেনারেট করবে। একটা তো আমরা পেলাম প্যারিটি বিট দ্যাট ইজ রিসিভড, যেটা অ্যাজ ইট ইজ এখান থেকে যেটা পেয়েছে সেটা, এবং সেটা আমাদের প্যারিটি বিট 0 যেটা ছিল রিসিভড, এখানে আমরা দেখতে পাচ্ছি 1, এটা সে করে।
সাথে সাথে আরেকটা কাজ করে স্টেপ 2 তে it will generate its own p0 generated, যেটা কিনা হুবহু স্টেপ 2 ইন ট্রান্সমিটিং সাইড। সেটা করার জন্য কি করা লাগবে, সে মেসেজ বিটগুলা আলাদা করবে, সেখান থেকে সে কি করবে, এদেরকে এক্সঅর করে সে pg0টাকে জেনারেট করবে। তো এই ক্ষেত্রে pg0টাকে জেনারেট করা হলো এবং দেখতে পাচ্ছি যেহেতু কোনো ভুল হয় নাই, এবং আমরা যদি এখানে 1 এর সংখ্যা কাউন্টও করি 1 2 3, তাহলে আমরা এখানে 1 পাবো। এবং যদি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ফাইনালি, সেটা আসলে কি, এই পুরা জায়গাটার নাম দিলাম এটার নাম দিলাম পি জেনারেটেড 0 চেক বিট। পরে যেটা আছে লাল রং দিয়ে দিচ্ছি, এটা আসলে কোনো জেনারেট করা হয় নাই, পজিশন ওয়াইজ সে যেটা পেয়েছে, রিসিভ করেছে যেটা 0 বিট। আচ্ছা, তো এই দুইটা যদি সে যেটা জেনারেট করেছে ট্রান্সমিটিং সাইডে যেরকম করে জেনারেট করেছিল সেটা, আর রিসিভ করেছে যা, সেই দুইটা যদি সেম হয় তাহলে সে বলবে যে কি কোনো ভুল হয় নাই। এটা কিভাবে বের করা যাবে, যে দুইটা জিনিস 1 1, দুইটা জিনিস সমান হইলে তাদের এক্সঅর হলো 0, 0 0 হইলেও তাদের এক্সঅর হলো 0, তাই না? ফলে পি আর আর pg0 কে আমরা এক্সঅর করব, এক্সঅর করে রেজাল্ট উইল বি 0। এটার মানে কোনো ভুল হয় নাই। ঠিক এভাবেও পরেরটাতে আমরা যেটা করব, pr1 এটাকে আলাদা করব, pr 1 নাম্বার রিসিভ করা হয়েছে অ্যাজ ইট ইজ, কোনো জেনারেশন নাই। আচ্ছা, এরপর আমরা যেটা করেছি যে এখানকার যে সমস্ত গুলা ট্রান্সমিটারে যেভাবে আমরা মেসেজ বিট থেকে প্যারিটি গুলাকে জেনারেট করা শিখেছিলাম, সেই পদ্ধতিতে সে এখানে জেনারেট করবে p জেনারেটেড 1। এই দুইটা সেম হওয়া উচিত। সেম করার জন্য সে আবার এক্সঅর করবে, এক্সঅর করে যদি 1 পায়, সরি 0 পায়, দেন দেয়ার ইজ নো এরর এন্ড দিস প্রসেস কন্টিনিউস। তো একটা আমরা ইচ্ছা করে ভুল করে রিসিভিং সাইডে দেখতে চাই পরের স্লাইডে। কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ রিসিভিং সাইডে ভুল হয়ে গেছে, একটা বিটে ইচ্ছা করেই করা হয়েছে। এই বিটটা আগে 1 ছিল, এবং এটা কত নাম্বার বিট তোমরা দেখো, এই কোডটা এসে পৌঁছেছে। হ্যাঁ, কেউ কিছু জিজ্ঞেস করতে চাও? বায়েজিৎ কিছু বলবে? শুনতে পাচ্ছি না বায়েজিৎ, তুমি কিছু বলতে চাও? আচ্ছা, যাই হোক, পরে আমাকে বলো, আবার আমি কাজটা শেষ করি। আচ্ছা শোনো, যেটা বলতেছিলাম, কোড বিট যখন এটা এসছে ট্রান্সমিটারে, যেটা করা হয়েছিল ট্রান্সমিট করার সময় চ্যানেলের ভিতরে কোনো একটা এরর হয়ে গেছে, এবং সেটা 7 নাম্বার বিট আমরা ইন্টেনশনালি করেছি যাতে আমরা বুঝতে পারি যে এটা আসলে কিভাবে কাজ করে রিসিভিং সাইডে। তখন সেই রিসিভিং আরে সাইডে ধরছে কখন থেকে ইংকিং কিং 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 করতে ধরবেরই পারলো না। আচ্ছা শোনো, এবার যেটা হচ্ছে যে রিসিভিং সাইডে এসে রিসিভ করার সাথে সাথেই ফার্স্ট কাজ কি হয়, শেষ ফার্স্ট কাজ হলো সবগুলা রিসিভিং প্যারিটি বিটগুলোকে আইডেন্টিফাই করে ফেলছে। ব্ল্যাক 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 সব দেখতে পাচ্ছি, দিস আর দ্য রিসিভ করা হয়েছে যে প্যারিটি বিটগুলোকে। সে তারপরে এটা স্টেপ 1 রিসিভিং সাইডে। স্টেপ 2টা কি, সে এখন ট্রান্সমিটারের স্টেপ 2 যা ছিল তাই, সেটা কেমন, সে এখানে জেনারেট করবে, জেনারেট করে পি জি 0 নাম্বারটাকে করবে, পিজি 1টাকে জেনারেট করবে, সবগুলাকে সে জেনারেট করবে। জেনারেট করার পরে রিসিভ যেটা করা হয়েছিল সেটার সাথে কি করে দিবে, এক্সঅর করে দিবে। যেহেতু এখানে ইচ্ছাকৃতভাবে একটা ভুল করা হয়েছে,
আমরা দেখতে পাবো যে আগের মতো 0 হবে না, ইট উইল ফলো এ প্যাটার্ন। ঠিক আছে, এগুলাকে আমরা যখন এক্সর করে দিচ্ছি, এই এক্সরটা কাদের এক্সর? এই প্রথম লাইনে এক্সরটা আসলে আমরা দেখতে পাচ্ছি এটা রিসিভ যেই জিরোটা ছিল তার সাথে জেনারেটেড যেই জিরোটা আমরা পেয়েছি সেটাকে এক্সর করেছি। ফলে আমরা এই পেরেছি প্যারিটি চেক এট 0, প্যারিটি চেক 1, প্যারিটি চেক 2। কোন কোন বইতে এটাকে আগের গুলাকেও প্যারিটি নাম বলা হয়, পি নাম দেওয়া হয়, কোন কোন বইতে এটাকে সুন্দর নাম দেয় সিনড্রোম। সিনড্রোম অনেক বইতে, এই বইতে নামটা দেয় না, কিন্তু এই নামটা আমার পছন্দ, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সিনড্রোম, এখানে পিসি নাম দিয়ে দিয়েছি আমি, পি এর সাথে যাতে মিলে না যায়, এখানকার পি এর সাথে তোমরা বিভিন্ন জায়গায় পি আসতেছে, আবার এই পিটা এক্সর করার পরে একই পি থাকতেছে, এটা বোঝার জন্য আমরা এখানে এটাকে বুঝবো যে আসলে আফটার এটা এই P0 এর সঙ্গে একটু ডিফারেন্ট। এই P0 বলতে আমরা শুধুমাত্র যে লাল করে দিয়েছি এটা একটু খেয়াল করো। এই P0 মানে কি, এই কয়টা বিট থেকে আমরা P0টাকে জেনারেট করি সেটাকে P0 বলে। ঠিক আছে, আচ্ছা এখানেও P0 আছে, কিন্তু দিস ইজ রিসিভড P0, এখানে দুইটা P0 আছে। এই দুইটাকে এক্সর করলে হোয়াট উই গেট, সেটাকে আমাদের বইতে আমরা সেটা PC0 নাম দিয়েছি। কোন কোন বইতে এটার আরো সুন্দর নাম আছে সিনড্রোম ভেক্টর। S0 will be something like this: P received 0 XOR with P generated 0, like this. So anyhow we can generate this pattern. এই প্যাটার্নটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে নিই, সবচেয়ে MSB-টাকে এদিকে আর LSB-টাকে এদিকে, তাহলে যেটা আমরা পাই সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে বাইনারিতে কত কে রিপ্রেজেন্ট করে, 7কে। আর মজার বিষয় হলো যে 7 নাম্বার বিটেই আমাদের এররটা হয়েছিল। এইভাবে আমরা সিনড্রোম ভেক্টরটা দেখে খুব সহজেই ধরতে পারবো যে কোন লোকেশনে এরর হয়েছে। এটার ফার্দার ক্লারিফিকেশনের জন্য আমি একটা ডেমনস্ট্রেশন দেখাবো তোমাদের, সেটা একটু দেখো। যেহেতু এখন বারবার ম্যাথমেটিক্যাল জিনিস দেখা যাচ্ছে, তো অনেকক্ষণ 1.5 ঘন্টা 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, ব্রেইন হয়তো তোমাদের নিচ্ছে না। কিছু আমি এর আগের ক্লাসগুলোতে একটা স্লাইড বানিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের একটু দেখাই। একটা এক্সেল শিট বানিয়ে রেখেছিলাম। এখানে দেখো আমরা একটা মেসেজ, এই যে এই মেসেজটাকে যেটাকে আমরা এখন ইচ্ছে করি এইভাবে অন্য একটা কালার দিয়ে দিতে পারি। সবগুলো সবুজ, ঠিক আছে। এই যে সবুজ, এটা হলো 11 বিটের একটা মেসেজ, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই বিটের মেসেজটাকে আমরা এনকোড করব। তো কিভাবে এনকোড করতে হয় দেখো, যে এই 1টাকে আমরা এখানে বসাইছি 1, তারপরে পরের 1টাকে এখানে বসিয়েছি, এখানে এই 0টাকে বসিয়েছি, আচ্ছা পরের 0টাকে এখানে বসিয়েছি, তারপরে যে 0টা আছে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত বসানো গেছে 4টা বিট, এই যে এখানে আর এখানে। এরপরে যে 0টা আছে খেয়াল করো, এই 0টাকে আমরা এই প্যারিটি বিটের লোকেশনে বসাইনি, বরং এখানে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। পরের যে 0টা আছে সেটা এখানে এসেছে, এই 1টা এখানে এসে, মানে প্রথম কথা হচ্ছে এটা স্টেপ 1 এর কাজ, যে মেসেজ বিট গুলাকে প্রপার জায়গাগুলোতে বসাও। ওয়ানের জায়গায় এটা, 0 এর জায়গায় এটা, 1 এর জায়গায়, এইভাবে করে আমরা প্রত্যেকটাকে স্টেপ 1 সবগুলোকে পার্টিকুলার জায়গাতে বসালাম। যখন আমরা মেসেজগুলো প্রপারলি বসায় ফেলবো, ঠিক আছে, যখন আমরা বসায় ফেলছি তখন আসলে ইনফ্যাক্ট কি হলো, এই যে মেসেজগুলো প্যারিটি বিটগুলো অরিজিনালি জেনারেট হয়ে যায়। কারণ আমরা ইচ্ছে করে আমি 7 নাম্বার বিটটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তোমরা দেখো যে P0 P1 P2 এটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে 1 করে দিলাম, ওটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? P0 P1 P2, 7 নাম্বার বিটটাকে আবার 0 করে দিলাম। আচ্ছা, এইভাবে যে কোনো একটা বিট চেঞ্জ করে দিলে, আমরা যদি মেসেজ বিটের একটা বিট চেঞ্জ করে দিই, তাহলে সেটা করসপন্ডিং আউটপুটটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে চেঞ্জ করে দিয়েছিলাম, 0 করে দিই। তো দিস ইজ দ্য মেসেজ, ওকে।
এই ট্রান্সমিটিং সাইডে এই মেসেজটা যখন ট্রান্সমিটার থেকে পাঠানো হবে সেটাকে আমরা কপি করে নিলাম, কপি করে রিসিভিং সাইডে বসাই দিচ্ছি। কিন্তু রিসিভিং সাইডে যখন আসবে শুধু ভ্যালুগুলো আসবে, ইনফ্যাক্ট স্পেশাল নাম্বারগুলো বসা দিলাম। আচ্ছা, রিসিভিং সাইডে আসার পরে সে চেক করে দেখবে যে প্যারিটি ভ্যালুগুলা এই যে এখানে সাজানো আছে। ইচ্ছা করে আমরা কোনো একটা বিটে ভুল করলাম, যে 3 নাম্বার বিটে এটা 0 করে দিচ্ছি। তো দেখো যে আমরা দেখতে পাচ্ছি এখানে বাইনারি কম্বিনেশন 0011 দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 3। খুব সহজে বোঝা যাচ্ছে 3 নাম্বার লোকেশনে ভুল ছিল, আর ভুলটাকে কারেক্ট করে ফেলা যাবে কারণ সেটার ইনভার্স হবে। এবার যদি তুমি 5 নাম্বার লোকেশনে একটা ভুল করো, দেখো 0101, এটা মানে কত? বাইনারি ইকুইভ্যালেন্ট টু 5 না? সো we can easily identify the location where the error occurred. তারপরে ইভেন যদি তোমরা প্যারিটি বিট গুলো তো চেঞ্জ করে ফেলো, তখন দেখতে পাচ্ছি যে 4 নাম্বার বিটে আমি ইচ্ছে করে ভুল করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এটা ধরতে পারছে 4 নাম্বার বিটে ভুল হয়েছে, এটাও কারেক্ট করে ফেলতে পারবো। ইভেন 8 নাম্বার বিটে একটা ভুল করলাম, তখন সেটা 8 নাম্বার বিটে ভুলটাকে ধরতে পারতেছে। দিস ইজ হাউ ইট ক্যান ডিটেক্ট and correct one bit error। কিন্তু যদি একসাথে দুইটা বিটে এরর হয় তখন সে ধরতে পারবে না। ধরো 8 নাম্বার বিটেও এরর করলাম, 7 নাম্বার বিটেও এরর করলাম, সে যেই ভ্যালুটা দিচ্ছে এটার মানে হচ্ছে 15 নাম্বার বিটে এরর হয়েছে, which is wrong। সো একসাথে দুইটা বিটে এরর হইলে তার জন্য এটা কারেক্ট করা সম্ভব না। এই হলো আমাদের হ্যামিং কোড। ঠিক আছে, তো এটা আমরা ভালো করে বুঝছি কিনা বোঝার জন্য নিজেরা করতে হবে। তো এটা করার জন্য আমরা 3.1 এবং 7.4 হ্যামিং কোডস গুলা ট্রাই করে দেখতে পারি। এগুলা করবো যেহেতু আমাদের হাতে একটু সময় আছে, আমরা দুইটা ক্লাসের সুবিধা নিচ্ছি, এই জন্য আরেকটু সামনে আমরা একটা নিজে হাতে হাতে কাজগুলো করি। সাপোজ আমি 7.4 এর থেকে একটা দেখাই বা 3.1 থেকেই দেখাই। 3.1 এই কোডের মানে হচ্ছে মেসেজ বিট একটা। যখন আমরা এই এনকোডারটাতে ইনপুট দিব তখন আউটপুটে আমরা একটা এনকোডেড ডাটা পাবো, দ্যাট উইল বি অফ সাইজ 3 বিটের, এবং দুইটা রিডান্ডেন্ট বিট যোগ হচ্ছে। তো এই মেসেজটাকে যদি আমরা সামিং কোডটাকে দেখি যে আসলে ভিতরে কি হচ্ছে, তাহলে বুঝতে পারছি যে এখানে 3টা বিট থাকবে। প্রথমটা হ্যামিং কোডের সূত্র অনুযায়ী প্রথমটার নাম্বার হবে 1, পরেরটার নাম্বার 2, তারপরের নাম্বার 3। আচ্ছা, এবার আসো যে এর পরের কাজটা কি। তারপরের কাজটা হচ্ছে প্যারিটি বিটগুলোকে আইডেন্টিফাই করা। সেটা আমরা জানি যে p টু দি পাওয়ার 0 লোকেশন, 2 টু দি পাওয়ার 0 লোকেশন দ্যাট ইজ 1 লোকেশনটা হচ্ছে p0 লোকেশন, 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ 2 এর লোকেশন হচ্ছে p1 এর লোকেশন। এই দুইটা হচ্ছে আমাদের রিডান্ডেন্ট বিট। এরপরে আমাদের মাত্র একটা বিট আছে, দিস ইজ ফর মেসেজ বিট। তো যখন আমাদের মেসেজ বিটটা 1 হবে, তখন আমার p0 আর p1 কত সেটা আমাদেরকে বের করতে হবে। বলো, কিছু বলবা? 1ই হবে। হ্যাঁ, দুইটাই 1 হবে, কারণ হচ্ছে আমাদের এই একটার সাথেই কোনো কিছুকে এই 1 বিটের সাথে আমরা এক্সঅর করতেছি কোনো কিছু না বা 0 কে, আরেকটা 1 নাই এখানে, ফলে ইট উইল বি 1। এটা হচ্ছে C3, এটা হচ্ছে ধরো C5, অন্য কোনো হায়ার যেগুলো কিছু নাই এখানে, 4 নাই, 5 নাই, তো এটার রেজাল্ট হচ্ছে 1। ঠিক সিমিলারলি আমরা যদি p1 কে ক্যালকুলেট করতে চাই, p1টাও 1 আসবে। কেন p1 কে আমরা কিভাবে ক্যালকুলেট করতাম? ক্যালকুলেট করতাম এভাবে, c2 ইনফ্যাক্ট আসলে নিতাম না, c2 c3 এটা বাদ, তারপরে বাদ দিতাম 4 5, তারপরে নিতাম 6 7। তো 6 7 যাই বলো সবগুলা 0, উপরে হায়ার কিছু নাই,
বা থাকলে সেগুলোকে জিরো ধরে নিব, যে কোনো একটাকে ক্যালকুলেট সুবিধার জন্য আমরা হচ্ছে একটা ওয়ান। অথবা আমরা বলতে পারি যে অড নাম্বার অফ ওয়ান আছে, ফলে এক্সোর এর রেজাল্ট ওয়ান হবে, এভাবেও আমরা চিন্তা করে নিতে পারি, বা এখানে ওয়ান বসবে। তো এই ওয়ান আসলে ওয়ান আসবে। ঠিক সিমিলারলি যদি এখানে জিরো আসতো তাহলে সবগুলোই জিরো হতো। থ্যাংক ইউ, যে বলেছে তাকে ধন্যবাদ। এটা জিরো হলে এটা জিরো। এই স্পেশাল হ্যামিং কোডটা আমরা দেখতে পাচ্ছি এটা সিস্টেমেটিক হয়েছে, রিডান্ডেন্ট বিট গুলো এখানে, কোড বিটটা এখানে। তবে এটা খুব একটা ইউসেজ নাই, কারণ এখানে দেখতে পাচ্ছি যে আমরা এক বিটকে পাঠাতে 2 বিট আমাদের এক্সট্রা পাঠাতে হচ্ছে। এটাকে যখন ইউজ করা হয় তখন এটার নাম হয়ে যায় রিপিটেটিভ কোড। ওয়ান যখন পাঠায়, একটা ওয়ান না পাঠায়, তিনটা ওয়ান, এই স্পেশাল হ্যামিং কোডটার নাম হচ্ছে রিপিটেটিভ কোড। তখন জিরো তিনবার পাঠায়, ঠিক আছে, এইভাবে। তো এটাও এক বিট এরর ধরতে পারে কিভাবে, এত ঝামেলা নেই। তখন দেখবে যে যে তিনটার ভিতরে যে দুইটা পাওয়া যায়, এক বিট এরর হলে একটা জিরো হয়ে যাবে, তাহলে সে বুঝবে যে এখানে দুইটা ওয়ান ছিল, বাকিটা ওয়ান। এরকম তো পাঠানোর কথা না, তাই না? পাঠানোর কথা আইদার তিনটা জিরো অথবা তিনটা ওয়ান। ফলে এখানে কি আসবে, সে বুঝবে যে আসলে এটা এরকম ছিল, এটা পাঠানো হয়েছিল ভুলে কোনো জায়গায় এখানে ওয়ান হয়ে গেছে। এটা খুব সিম্পল একটা টেকনিক, কিন্তু এটা তেমন একটা ইউসেজ হয় না যতটা ইউসেজ হয় 7/4 কোডিং এ। 7/4 কোডিংটা হচ্ছে 4 বিট আমরা মেসেজ ইনপুটে দিব, আউটপুটে 7 বিট পাবো, 3 বিট এখানে রিডান্ডেন্ট বিট যোগ হবে। তো এটার প্যাটার্নটা যদি আমরা আঁকতে চাই আমরা খুব সহজেই এঁকে ফেলতে পারবো। আমাদের জানি যে টোটাল নাম্বার অফ ইয়ে হবে কত, 1 2 3 4 5 6 7। 7টা, 7 মানে হচ্ছে 7টা জায়গায় লোকেশন থাকবে। আচ্ছা, এখানে এটা আইডেন্টিফাই করার পরেই আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো যে প্যারিটি বিট বা চেক বিট গুলা কোথায় বসবে সেটাকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি। সেগুলা কোথায় বসবে, সেগুলা সব সময় একটা নির্দিষ্ট জায়গায় বসতেছে, তাই না? 2 টু দি পাওয়ার 0 লোকেশনে P0 বসে, 2 টু দি পাওয়ার 1 এর লোকেশনে P1 বসে, আর 2 টু দি পাওয়ার 2 এর লোকেশনে P2 বসে। এখানে P3 বসার জায়গা নাই, ফলে দেয়ার উইল বি 3 রিডান্ডেন্ট বিটস। বাকি যে মেসেজ 4টা বিট আছে সেটাকে আমাকে অন্য জায়গাগুলোতে বসাতে হবে। যেমন আমাদের যে একটা মেসেজ এরকম হয় 1001, ঠিক আছে? তো এটাকে আমরা 1010 বসাই, তাহলে কোনো ভালো 1010 পাশাপাশি গুলো চেঞ্জ। এই প্রথম জিরোটা কোথায় আসবে, এই পজিশনে আসবে। তারপরে এই ওয়ানটা রাখার জন্য এই জায়গা না এটা, তারপরে জিরো, তারপর ওয়ান। এটা হচ্ছে স্টেপ ওয়ান। Step 1, transmitter you have to place the data in appropriate positions. Step 1. Step 2 টা কি? Step 2 হলো you have to find the value of P2, P1 and P0. এখানে P1 P0 এর ভ্যালুটা কত হবে, কিভাবে বের করব আমরা? খুব সহজ, তাই না? এটা একটা নিব, একটা বাদ, একটা নিব, একটা বাদ, একটা নিব, একটা বাদ, একটা নিব। এবং এই দেখতেই পাচ্ছি যে এখানে কোনো ডাটা নাই এবং P0 নিজস্ব জায়গা, ফলে P0 নিতে হলে আসলে আমাদের লাগবে 357। 357 এ আমরা যদি তাকাই দেখতে পাবো যে দুইটা ওয়ান আছে, সো ইট শুড বি জিরো হিয়ার। P0 জায়গায় আমরা লিখবো P0 এর ভ্যালুটা হবে 0। এবার আসো P1 যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? P1 ক্যালকুলেট করতে গেলে আমাকে দেখতে হবে P1 থেকে দুটো স্কিপ, পরের দুটো। তো এখানে P1 এর নিজস্ব জায়গা এটা, এখানে ডাটা নাই, ফলে এখান থেকে শুরু, একটা শূন্য, আরেকটা শূন্য, একটা ওয়ান, অড নাম্বার অফ ওয়ান আছে, সো P1 উইল বি 1।
ঠিক আছে, আমরা P1 টাকে মুছে দিব, ওখানে 1 বসাবো। আচ্ছা, এবার আসো P2 কে যদি বের করতে চাই কি করে করব? P2 কে যদি বের করতে চাই আমরা P2 থেকে 4টা ঘর দেব, যেখানে P2 তো আসলে ইনফ্যাক্ট কোনো ভ্যালু নাই, এখান থেকে শুরু, মানে দুইটা তোমার কি আছে 1 আছে, ইভেন নাম্বার অফ 1, সো দ্য ভ্যালু অফ P2 উইল বি 0। দিস ইজ হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, যখন এটা রিসিভিং সাইডে যায় তখন কি ঘটনা ঘটে সেটা আমরা একটু দেখি। রিসিভিং সাইডে যখন যাচ্ছে তখন আমরা পাঠাচ্ছি কোনটা দেখো, আমরা পাঠাচ্ছি 1 0 1 0 0 1 0। এই ডাটা যখন রিসিভিং সাইডে গেল, স্টেপ 1 কি হবে? স্টেপ 1 এ সে PR 0 কত সেটা সে দেখবে, রিসিভড 0 বিট। সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত 0, সে যেটা বের করবে পরে PR1 কত সেটা এখানে দেখতে পাচ্ছি সে 1। তারপর সে বের করবে PR2 কত, সেখান থেকে সে দেখতে পাচ্ছে কোনটা 3 4 নাম্বার লোকেশন, দ্যাট ইজ 0। এই কাজটা করবে। দিস ইজ স্টেপ 1 ইন রিসিভিং সাইড। স্টেপ 2 টা কি? স্টেপ 2 হচ্ছে সে আবার সে ক্যালকুলেট করবে এই রিসিভিং ডাটা থেকে, it will try to calculate the value of parity bits again, the similar step that is done in transmitting side। স্টেপ 2 টা এই দুইটা সেম ট্রান্সমিটার আর রিসিভারে। সে কি করবে? P0 টাকে আবার জেনারেট করবে, যেইভাবে হুবহু জেনারেট করেছিল ট্রান্সমিটিং সাইডে সেভাবে। সে কি নিবে এখান থেকে? C3 নিবে, C5 নিবে, C7 নিবে, এই তিনটা মিলায় সে দেখতে পাবে যে এখানে কত আসছে, ইভেন নাম্বার অফ 1 0। তারপরে সে PG জেনারেট করবে 1 টাকে একইভাবে। সে দেখবে যে আমার কি কি লাগবে PG1 জেনারেট করার জন্য, আমরা এই দুইটাকে নিব, দুইটা বাদ দিব, তাই না? তারপরে দুইটাকে নিব, ফলে এখানে এই ডাটাটাকে না নিয়ে আমরা এই যে যেভাবে ট্রান্সমিটিং সাইডে জেনারেট করেছিলাম 0 কে নিব, C3 কে নিব, তারপরে নিব 6 7, এখানে মাত্র একটা 1 আছে, ফলে ইট শুড বি 1 अगेन। ঠিক সিমিলারলি PG2 টাকে বের করব, আগে যেভাবে বের করেছিলাম ঠিক সেভাবে এখান থেকে 4টাকে নিব, কিন্তু প্যারিটি বিটের লোকেশনটাকে বাদ দিব, ফলে 1 0 1। এখানে আবার সিমিলারলি আমরা এখানে পাচ্ছি 0, দুইটা ইভেন 1 হওয়ার কারণে। এইগুলাকে এবার এক্সঅর করে ফেলবো, দেখবো বা মিলিয়ে দেখবো যেগুলো সেম আছে কিনা। যদি সেম থাকে তাহলে কোনো ভুল হয়নি, আর যদি সেম না থাকে তখন উই হ্যাভ টু ক্যালকুলেট দিস থিং, যেটাকে আমরা সিনড্রোম বলতে পারি, বেশিরভাগ বইতে সিনড্রোম বলে। সিনড্রোম 1 সরি সিনড্রোম 0 যদি হয় সেটা হবে কি, একটু আগে আমরা দেখে এসেছি, রিসিভড received 0 XOR with generated 0। এটার সাথে CS1 সিনড্রোম 1 হচ্ছে এইভাবে, জেনারেটেড। আচ্ছা, সিনড্রোম 2 হবে এদের যে ভ্যালুগুলো আসবে বাইনারিতে সেগুলোকে কনভার্ট করলে এটাকে এমএসবি ধরে সেটা হবে আমাদের যে এররটা আছে সেটা। তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। খুব চমৎকার একটা কোডিং টেকনিক আমরা শিখলাম। তো নেক্সট উইকে তো আমাদের হয়তো বা অনেকেরই ক্লাস করতেছে না, বা তোমাদেরও হয়তো বা অনেকেই ক্লাস করবে না। তোমরা কি ক্লাস করতেছো নেক্সট উইকে?
একটা ডিসিশন হয়েছে কিছু তোমাদের? আমি না থাকবো, আমাদের কোনো সমস্যা নেই, তোমাদের হইলে একটা হওয়ার কথা ছিল। ও আচ্ছা, তোমাদের না তো স্যার, হচ্ছে আমাদের 3টা ক্লাসই এক মঙ্গলবারে আর 2টা বৃহস্পতিবারে। ও, তোমাদের তো হবে না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে ঈদ মোবারক থাকলো আগের থেকেই। আর তোমরা আজকে তাহলে একটু মনে করে সবার, যারা চলে গেছে তাদেরকেও 4টা আজকে দিতে হবে টু অ্যাটেন্ডেন্স টু কম্পেনসেট দ্য প্রিভিয়াস 2 অ্যাটেন্ডেন্সেস। ওকে, এই জি জিনিসটা স্যার। একটু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে এখানে ছুটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক।